বিহারের কুর্সি বদল নাকি দিল্লির তাসের ঘর বাঁচানোর মরিয়া চেষ্টা। লোহিত সাগরে বারুদ জ্বলছে, তেলের পাইপলাইনে তালা পড়ছে। ঠিক এই সময়ই কেন নীতিশ কুমারকে বিহারের গদি থেকে সরিয়ে রাজ্যসভায় পাঠানোর এত তাড়া? এটা কি স্রেফ পদত্যাগ, নাকি শরিক দলগুলোকে অমিত শাহের দেওয়া শেষ হুঁশিয়ারি? নীতিশের ইস্তফাকে স্রেফ নাটক, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভারতের এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের গল্প? অর্থনীতিতে মহাপ্রলয়ের আগে বিহার কি কেবলই একটা ট্রেলার? আজকের এপিসোডে সমস্ত পর্দা ফাঁস করব। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। মূল লড়াইটা শুধু বিহারের নীতিশ কুমারকে নিয়ে নয়, এই লড়াই আসলে নরেন্দ্র মোদীর কুর্সি আর ভারতের আন্তর্জাতিক অবস্থানের। সবাই নীতিশ কুমারকে নিয়ে ব্যস্ত, কিন্তু আসল খেলাটা চলছে দিল্লির মসনদ আর ভারতের বিদেশ নীতি নিয়ে। আমরা এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে আমেরিকার সঙ্গে করা ভারতের ইকোনমিক ডিল আর জটিল অর্থনৈতিক পরিস্থিতি দেশের ভেতরের রাজনীতিতে এক ওলটপালট অবস্থা করে দিতে পারে। অবস্থা এতটাই সঙ্গীন যে বিজেপির সঙ্গে থাকা দলগুলো কখন ডানে বাঁয়ে তাকাতে শুরু করবে কেউ জানে না। নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর আসনে লোক দেখানো খাতিরদারি করা হলেও বিজেপির শীর্ষ নেতৃত্বদের তাকে কোনো সময় বাইরের দরজা দেখাবেন রাজনৈতিক যুক্তির ওপর দাঁড়িয়ে, সেই কথা আমরা আগে একাধিক এপিসোডে বলেছিলাম নীতিশের এক্সিট রুট শুধু সময়ের অপেক্ষা। সেটাই হচ্ছে, তবে হচ্ছে বড় রহস্যের চাদরে মুড়ে। এবং এমন সময় বিহারে এই পলিটিক্যাল ড্রামা চলছে যখন আন্তর্জাতিক অগ্নিগর্ভ পরিস্থিতির চাপে দেশের অর্থনীতি মহাপ্রলয়ের সামনে দাঁড়িয়ে। বিরোধীরা ইতিমধ্যেই আমেরিকার সঙ্গে ট্রেড ডিলকে হাতিয়ার করেছে। ভারতের কৃষক, দেশি শিল্প আর উৎপাদন সবই এখন সংকটের মুখে। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর যা ঘটছে তা হলো মধ্যপ্রাচ্যের বারুদ। মধ্যপ্রাচ্য জ্বলছে, আমাদের সরকার একেবারে মৌন। প্রধানমন্ত্রী মেতে আছেন 5 রাজ্যের, বিশেষত পশ্চিমবঙ্গের নবান্নের গদি দখল করতে। ওটিটির পর্দায় এসেছে প্রলয় 2। অন্যদিকে দেশের রাজনীতিতে ঘটে চলেছে মহাপ্রলয়। ডলার সাপেক্ষে টাকা তলিয়ে গেছে 95 টাকায়। অথচ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকালই দাবি করেছেন টাকা নাকি ঠিক পথেই চলছে, ভারতের অর্থনীতি নাকি খুব মজবুত। আর এই মহাপ্রলয় প্রতিদিন রক্তক্ষরণ বাড়ছে শেয়ার বাজারে। যে সেন্সেক্স কয়েক মাস আগেও 84 থেকে 83 হাজার ঘোরাফেরা করছিল, তা নেমে এসেছে 71 হাজারে। তবু সবকুছ ঠিক হ্যাঁ। একটা সহজ হিসেব বোঝাই, 1 টাকা ডলার বাড়লে শুধু তেল আমদানিতে আমাদের 16,000 কোটির অতিরিক্ত বোঝা তৈরি হয়। কিছুদিন আগেও $1 মানে ছিল ভারতের 83 টাকা, সেখান থেকে বেড়ে 95 টাকা হয়েছে। মানে তেল আমদানির খরচ বাড়তে চলেছে 12 গুণ। 12 into 16,000 equal to 1,92,000 কোটি টাকা। সোজা অঙ্কে ডলার 95 টাকা হলে তেল আমদানিতে অতিরিক্ত বোঝা প্রায় 1.92 লক্ষ কোটি টাকা। শুধু তেল গ্যাস নয়, এর আঁচ পড়ছে সারের ওপরেও। প্লাস্টিক, সিলিকন থেকে শুরু করে পেট্রোপণ্যের বাই প্রোডাক্ট 6,000 পণ্যের উপর এর আঁচ পড়েছে। আপনি বাজার থেকে যে পলিপ্যাকে সবজি কেনেন, খেয়াল করুন তার দামও বেড়ে গেছে। ভারত 1.7 লক্ষ কোটি টাকা সারের ভর্তুকি দেয়, কিন্তু যদি প্রাকৃতিক গ্যাসই না পাওয়া যায় তবে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যাবে। এর সব থেকে বড় ধাক্কা খাবে জাপান, দক্ষিণ কোরিয়া, আর তারপর আমাদের দেশ ভারত। আরো ভয়াবহ অবস্থা আমাদের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এমএসএমই সেক্টরে। ভারতের মোট রপ্তানির 45% আসে এই সেক্টর থেকে। ডলারের দাপট আর কাঁচামালের অভাবে আজ শিল্প খাত ধ্বংসের মুখে। ইন্ডিয়া এসএমই ফোরাম স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছে, যুদ্ধ যদি আরো 3 মাস চলে তবে 10 থেকে 20% অর্ডার বাতিল হবেই। আর তার ফল স্রেফ 1 মাসের মধ্যে 1 থেকে 2 লক্ষ মানুষ কাজ হারাবেন। টেক্সটাইল হোক বা ফার্মা, এমনকি ভারতের গর্বের মেডিকেল ট্যুরিজম, সবই আজ টলমলো। লজিস্টিক বা মালপত্র পাঠানোর খরচ এর মধ্যেই 50 থেকে 60% বেড়ে গেছে। লোহিত সাগরে বাধা, হরমুজ প্রণালী দিয়ে সহজে তেল আনা যাচ্ছে না। সব মিলিয়ে এক জগা খিচুড়ি অবস্থা। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমরা তথাকথিত ফ্রি ট্রেড করছি ঠিকই, কিন্তু জাহাজ ভাড়া বেড়েছে 40 থেকে 50%। মুম্বাই বন্দর থেকে ইউরোপে যাওয়া প্রতিটি কন্টেনারের খরচ $3,000 বেড়ে গেছে। তাহলেই বুঝুন বিহারের এই রাজনৈতিক নাটক আসলে একটা আইওয়াশ।
পর্দার আড়ালে ভারত এক ভয়াবহ অর্থনৈতিক দেউলিয়া হওয়ার দিকে এগোচ্ছে। আন্তর্জাতিক বাজারে কোণঠাসা হওয়া আর দেশের ভেতরে শিল্পের হাহাকার। মোদী সরকার কি পারবে এই পাহাড় প্রমাণ সংকট সামলাতে, নাকি জোট সঙ্গীদের ধরে রাখাই এখন তাদের প্রধান চ্যালেঞ্জ? ভারত যে আন্তর্জাতিক কূটনীতির গোলক ধাঁধায় পথ হারাচ্ছে, এটা জানার জন্য বিশেষজ্ঞ হতে হয় না, কাণ্ডজ্ঞানী যথেষ্ট। আন্তর্জাতিক পরিস্থিতি যেখানে এমন অগ্নিগর্ভ, সেখানে কি সত্যি এমন ড্রামাটিক ক্ষমতা বদলের বিহারে খুব দরকার ছিল? গত ডিসেম্বরেই এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিহারে। বিজেপির 89 আর জেডিইউ এর 85টি আসন। সেখানে হঠাৎ নীতিশ কুমারের এক্সিট প্ল্যান নিয়ে এত মাতামাতি কেন? মুখ্যমন্ত্রী বিজেপির হবে আর দুজন ডেপুটি সিএম হবে জেডিইউ এর। এই অঙ্ক মেলানোর কি এটাই সঠিক সময় ছিল, যখন গোটা বিশ্বের অর্থনৈতিক সংকট ভারতের দুয়ারে কড়া নাড়ছে? তাহলে কেন এই তাড়াহুড়ো? অঙ্কটা খুব পরিষ্কার। দিল্লির গদির চাবিকাঠি লুকিয়ে আছে 4টে বড় রাজ্যে। 1, 80টি আসনের উত্তরপ্রদেশ, 2, 48 আসনের মহারাষ্ট্র, 3, 42 আসনের পশ্চিমবঙ্গ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একাই 100, 4, 40 আসনের বিহার, যা এখন রাজনীতির এপিসেন্টার। মমতাকে বাগে আনা সম্ভব নয়, তাই বিহারের 40টি আসন নিশ্চিত করাই এখন রাষ্ট্রীয় শাসকের মূল লক্ষ্য। নীতিশকে রাজ্যসভায় পাঠিয়ে বিহারের রাশ পুরোপুরি নিজেদের হাতে নিতে চাইছে বিজেপি। কিন্তু নীতিশ কি এত সহজে মাঠ ছাড়বেন, নাকি গোটা নাটকটাই বড় কোনো দর কষাকষির অঙ্ক? ইতিহাস সাক্ষী, মোদি জামানায় বিজেপির সাথে যে কটা আঞ্চলিক দল থেকেছে, তারা হয় ভেঙেছে, নয়তো অস্তিত্ব সংকটে পড়েছে। বিজেপির অঙ্কটা সোজা। তাদের কাছে জেডিইউ এর 12 জন সাংসদ যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়েও বড় হলো পারসেপশন তৈরি করা। কেন? কারণ এরপর তাদের টার্গেট অন্ধ্রপ্রদেশ, চন্দ্রবাবু নাইডুর টিডিপি, আর তার সঙ্গে অভিনেতা থেকে জনসেনা পার্টির নেতা পবন কল্যাণ। দিল্লির কেল্লা বাঁচাতে গেলে এই আঞ্চলিক শক্তিগুলোকে বশ করা ছাড়া বিজেপির গতি নেই। বিজেপি খুব ভালো করেই জানে বিহারে তারা একা ক্ষমতায় আসতে পারবে না। তাই নীতিশকে সরিয়ে বিহারের দখল নেওয়া মানে হলো নেক্সট টার্গেট পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করার নীল নকশাও যে তৈরি, আপনারা দেখতেই পাচ্ছেন। নির্বাচন কমিশন যেন একার কাঁধে সেই নকশা বাস্তবের মাটিতে গেঁথে দেওয়ার শপথ নিয়ে ফেলেছে। এবার আসি মূল বিষয়, বিহারে। বিহারের রাজনীতিতে এই মুহূর্তে যা চলছে তার নাম রহস্য। নীতিশ কুমার নিজের স্টাইলের বাইরে গিয়ে খেলছেন, কিস্তিতে ইএমআই স্টাইলে। বিহারের রাজনীতিতে এখন সব থেকে বড় খবর, গতকাল নীতিশ কুমার বিধান পরিষদের সদস্যপদ ছেড়ে দিয়েছেন। এই ইস্তফার পর একটা বিষয় পরিষ্কার, আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে যে কোনো দিন, যে কোনো মুহূর্তে তিনি মুখ্যমন্ত্রীর কুর্সিও ছেড়ে দেবেন। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। যারা নীতিশ কুমারের রাজনীতি চেনেন তারা জানেন তিনি ইস্তফা দিলে এক ঝটকায় দেন, কোনো দোনামোনা করেন না। তাহলে এবার কেন এই কিস্তিতে ইস্তফা, কেন এই লুকোচুরি? ক্রোনোলজিটা একটু দেখুন। হোলির দিন 4 মার্চ খবর উঠল নীতিশ রাজ্যসভায় যেতে পারেন। 5ই মার্চ নীতিশ নিজেই টুইট করে কবুল করলেন তার রাজ্যসভায় যাওয়ার ইচ্ছের কথা এবং ইঙ্গিত দিলেন বিহারে নতুন সরকার আসার। 30শে মার্চ তিনি বিধান পরিষদের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন। সংবিধানের অনুচ্ছেদ 164 4 নম্বর উপধারা বলছে, বিধানসভা বিধান পরিষদের সদস্য না থেকেও একজন ব্যক্তি সর্বোচ্চ 6 মাস মুখ্যমন্ত্রী পদে থাকতে পারেন। তার মানে পাটনার মসনদে নীতিশের আয়ুষ্কাল 30শে সেপ্টেম্বর পর্যন্ত। আসল খেলাটা কোথায়? নীতিশ কি এপ্রিল বা মে মাসে ইস্তফা দেবেন? তিনি কি 5 রাজ্যের আসন্ন নির্বাচনের ফলাফলের অপেক্ষা করছেন? সবচেয়ে বড় খটকাটা হলো, যদি বিজেপির সাথে বনিবনা না হয়, তবে কি আগামী জুনে ফাঁকা হতে যাওয়া বিধান পরিষদের 9টি আসনের কোনো একটি দিয়ে তিনি আবারও ফিরে আসবেন, নাকি এবার সত্যিই বিহারের রাজনীতির এক অধ্যায়ের অবসান ঘটিয়ে তিনি দিল্লির পথে পা বাড়াচ্ছেন? নীতিশ কুমারের এই ইএমআই স্টাইল ইস্তফা আসলে বিহারের ক্ষমতার অলিন্দে কোনো বড় ঝড়ের পূর্বাভাস কিনা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। সরাসরি আসা যাক আসল ইনসাইড স্টোরিতে। নজর দিন এই টাইমলাইনে। গল্পটা শুরু হয়েছিল গত ডিসেম্বরে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জেডিইউ এর 2 হেভিওয়েট নেতা লलन সিং আর সঞ্জয় ঝাকে তলব করলেন দিল্লিতে। তাদের সঙ্গে ছিলেন বিহারের এক দাপুটে আমলা। এজেন্ডা একটাই, নীতিশ কুমারের এক্সিট প্ল্যান ফাইনাল করা।
ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই 3 মাস ধরে নীতিশকে কুর্সি ছাড়ার জন্য বাবা বাছা করা হলো, কিন্তু পর্দার ওপরের খবর হলো নীতিশ শুরুতে দমে যাওয়ার পাত্র ছিলেন না। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, বিজেপি যদি নিজের মুখ্যমন্ত্রী বসাতে চায় তবে সমর্থন তুলে নিয়ে আমায় বিধানসভার ফ্লোরে হারিয়ে দেখাক। এমন চরম বার্তার পর হঠাৎ কি হলো যে নীতিশ নতি স্বীকার করলেন? এখানেই ঢুকছে ফ্যামিলি ড্রামা। নীতিশ যেমন কিস্তিতে ইস্তফা দিচ্ছেন, জেডিইউ এর ভবিষ্যৎ নেতৃত্ব তেমনই কিস্তিতেই সামনে আসছে। নীতিশ এক পা পেছোচ্ছেন, তার ছেলে নিশান্ত আরেক পা এগোচ্ছেন। নিশান্ত দলের সদস্য পদ নিয়েছেন, বৈঠক করছেন, মানুষের সঙ্গে মিশছেন, জল্পনা তুঙ্গে। নীতিশকে নিজের গদি ছেলের জন্য খালি করছেন। তার চেয়েও বড় প্রশ্ন, বিজেপি কি নিশান্তকে মেনে নেবে? আপাতত সমীকরণটা স্রেফ গিভ অ্যান্ড টেকে। বিজেপির বাধ্যবাধকতা হচ্ছে দিল্লিতে মোদী সরকারকে টিকিয়ে রাখতে নীতিশের 12 জন সাংসদের সমর্থন। সেই সমর্থন সরে গেলে মোদী সরকারের পতন অনিবার্য। তবে নীতিশেরও বাধ্যবাধকতা আছে। সেটা কি? বিহারে টিকে থাকতে বিজেপির সমর্থন ছাড়া তার গতি নেই, নয়তো তাকে আরজেডি বা মহাজোটের 41 জন বিধায়কের দরজায় ভিক্ষে করতে হবে। অর্থাৎ একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দুপক্ষই। নীতিশ কি তবে কোণঠাসা হয়ে এই কিস্তিবন্দি খেলছেন, নাকি এটাই তার শেষ চাল? আসল প্যাচটা কোথায়? বিজেপি কেন নীতিশকে এখন টার্মস ডিটেক্ট করছে, আর কেনই বা জেডিইউ এতটা ব্যাকফুটে? গোটা রহস্যটা এখানেই। নীতিশ যখন পাটনার গদি ছাড়বেন তখন কে সেই আসনে বসবেন? বিজেপির সম্রাট চৌধুরী, নাকি নিত্যানন্দ রায়, নাকি ব্যাটন থাকবে জেডিইউ এর হাতে? কেউ বলছে নীতিশ 3টে শর্ত দিয়েছেন, কেউ বলছে 4টে, কিন্তু আমাদের কাছে খবর আছে নীতিশের শর্ত একটাই, মুখ্যমন্ত্রীর পদ জেডিইউ এর ছিল, জেডিইউ এরই থাকবে। যতক্ষণ না বিজেপি এই শর্তে শিলমোহর দিচ্ছে ততক্ষণ নীতিশ মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিচ্ছেন না। এটাই আজকের কঠোর বাস্তব। ভবিষ্যৎ কেউ জানে না। নীতিশ তার অবস্থান বদলাতেও পারেন, আবার আরো করা হতে পারেন, কিন্তু আপাতত তার তুরুপের তাস হলো নিজের ছেলে নিশান্ত কুমার। নীতিশ চাইছেন নিশান্তই হোক বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী, আর এই নিয়েই তিনি দিল্লির উপর প্রবল চাপ তৈরি করে রেখেছেন। বিজেপি এখন উভয় সংকটে। তারা না পারছে নিজেদের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে, না পারছে নীতিশ কবে কুর্সি ছাড়বেন তা নিশ্চিত করে বলতে। আরেকটা মজার সমীকরণ খেয়াল করুন, নীতিশ এখন ইস্তফা দিলেও তার হাতে কিন্তু লাইফলাইন আছে। আগামী জুনে বিহারে বিধান পরিষদের 9টি আসন খালি হচ্ছে। বর্তমান সংখ্যা তত্ত্ব অনুযায়ী একজন সদস্যকে জেতাতে 25 জন বিধায়কের ভোট লাগে। নীতিশের হাতে আছে 85 জন। তার মানে তিনি চাইলেই অনায়াসে আবারও বিধান পরিষদে কামব্যাক করতে পারেন। সবাই ভাবছে নীতিশ বুঝি কোণঠাসা, কিন্তু হিসেব বলছে অন্য কথা। জুন মাসে বিধান পরিষদের যে আসনগুলো খালি হচ্ছে সেখানে জেডিইউ এর দাপট অক্ষুণ্ণ। ভেতরের খবর বলছে নীতিশ আর বিজেপির মধ্যে এখন চলছে হার্ড বার্গেনিং। নীতিশ তার ছেলে নিশান্তকে উপমুখ্যমন্ত্রী করতে চাইছেন। নিশান্তকে ডেপুটি সিএম করতে বিজেপিরও কোনো আপত্তি নেই। আসলে আসল লড়াইটা ডেপুটি সিএমদের জন্য নয়, লড়াইটা হলো মুখ্যমন্ত্রীর গদির জন্য। এখন দেখার বিষয় নীতিশ তার 85 জন বিধায়ককে কতটা এককাট্টা রাখতে পারেন। নীতিশের আসল শক্তি তার বিধায়কেরা। যদি তারা শেষ পর্যন্ত জেদ ধরে বসে থাকেন যে মুখ্যমন্ত্রী পদ জেডিইউ এরই চাই, তবে বিজেপিকে নতি স্বীকার করতে হবে। আর সেক্ষেত্রে নিশান্ত কুমার মুখ্যমন্ত্রী হওয়ার রাস্তা পরিষ্কার। এবার আসি রাজনৈতিক নাটকের ক্লাইম্যাক্সে। নীতিশ কুমারের এই কিস্তিতে ইস্তফা কি কেবল জেদ, নাকি বিজেপিকে বড় কোনো রাজনৈতিক খাদের দিকে ঠেলে দেওয়ার সূক্ষ্ম চাল? জেডিইউ এর অন্দরে এখন থমথমে ভাব। লালন সিং, সঞ্জয় ঝা, বিজয় চৌধুরীরা ঘন্টার পর ঘন্টা মুখ্যমন্ত্রী নিবাসে নীতিশকে বোঝানোর চেষ্টা করছেন একেবারেই সব পথ ছেড়ে দিন না, এরকম কিস্তিতে ইস্তফা দেওয়ার কি দরকার। কিন্তু নীতিশ অনড়। কেন জানেন? কারণ এই দেরি করাটাই তার ব্রহ্মাস্ত্র। নীতিশ খুব ভালো করেই জানেন তিনি মুখ্যমন্ত্রী পদ ছাড়তে যত দেরি করবেন, উত্তরপ্রদেশ থেকে শুরু করে আসাম আর বাংলা পর্যন্ত এই বার্তাই যাবে যে বিজেপি নীতিশের সাথে ছলনা করছে। বিশেষ করে উত্তরপ্রদেশ নির্বাচনে এর বড় মাসুল গুনতে হতে পারে বিজেপিকে। নীতিশ যত সময় নিচ্ছেন বিজেপির অস্বস্তি তত বাড়ছে। ইতিহাসের পাতা উল্টে দেখুন, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে কিন্তু গুয়াহাটি মডেলের পর চটজলদি ইস্তফা দেননি। রশি টানাটানি চলছে। ফেসবুক লাইভে এসে ইস্তফা দেওয়ার পর এমন একটা আবেগ ঘন পরিবেশ তৈরি হয়েছিল যে বিজেপি তৎক্ষণাৎ নিজেদের মুখ্যমন্ত্রী বসাতে সাহস পায়নি। মনে পড়ছে উত্তরপ্রদেশের সেই পুরনো ইতিহাস।
ওবিসি নেতা কল্যাণ সিংকে সরিয়ে রাজনাথ সিং এর রাস্তা পরিষ্কার করতে গিয়ে বিজেপিকে 15 বছরের বনবাসে যেতে হয়েছিল। বিহারেও কি নীতিশ কুমার বিজেপির জন্য তেমনই কোনো বনবাসের ভিত তৈরি করছেন? আসলে এটা কেবল নীতিশের ইস্তফা নয়, এটি আঞ্চলিক নেতাদের নির্মূল করার এক সুপরিকল্পিত মহড়া। নীতিশ কি এই গ্রাস থেকে নিজের দলকে বাঁচাতে পারবে, নাকি জেডিইউ এর নামও ইতিহাসের পাতায় শিবসেনা বা আকালি দলের পাশে জুড়ে যাবে? একটু তাকিয়ে দেখুন, আদিবাসী নেতা হওয়ায় হেমন্ত সোরেন কোনো মতে টিকে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ফেলা হয়েছে চারদিক থেকে। আর দক্ষিণ ভারতে স্ট্যালিনের ডিএমকে ছাড়া বিজেপির সামনে দাঁড়ানোর মতন আর বিশেষ কেউ অবশিষ্ট নেই। বিহারের ভোটের অঙ্কটা করলেই পরিষ্কার হবে কিভাবে জেডিইউ এর ক্ষমতা কেড়ে নিয়েছে বিজেপি। 2005 বিজেপি জিতেছিল 55টি আসন, জেডিইউ 88টি। 2010 বিজেপি বাড়লো 91-এ, জেডিইউ 115-তে। দুজনেই তখন বন্ধু। 2015 বিচ্ছেদ হতেই বিজেপি আছড়ে পড়লো 53-তে, জেডিইউ জিতলো 71টি আসন। 2020 নীতিশ খেলেন বড় ধাক্কা, জেডিইউ নেমে এলো মাত্র 43-এ, আর বিজেপি পৌঁছে গেল 74-এ। আবারও বলছি, মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি, আন্তর্জাতিক কূটনীতিতে ক্রমশ আমেরিকার হাতের পুতুলে পরিণত হওয়া, ক্রমশ তলিয়ে যাওয়া অর্থনীতি। অতএব দেশবাসীর নজর ঘোরাতে এর চেয়ে ভালো পলিটিক্যাল ড্রামা আর কিচ্ছু হয় না। সবশেষে অত্যন্ত জরুরি দুটি প্রশ্ন। এক, মধ্যপ্রাচ্যের আগুনের আঁচে যখন দেশের অর্থনীতি জ্বলছে, গ্যাস সিলিন্ডারের লাইন দীর্ঘ হচ্ছে, মুদ্রাস্ফীতির চাপে সাধারণ মানুষের পিঠ দেওয়ালে ঠেকে যাচ্ছে, তখন জনস্বার্থ রক্ষা করা কি সরকারের অগ্রাধিকার, নাকি বিহারে নিজেদের মুখ্যমন্ত্রী বসানোর এই রাজনৈতিক সার্কাস সব থেকে জরুরি কাজ? দুই, আন্তর্জাতিক আঙিনায় বন্ধু হারিয়ে ভারত যখন কোণঠাসা, তখন নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুর মতন শরিকদের ভয় দেখিয়ে বশ করা কি সুস্থ গণতন্ত্রের লক্ষণ? ক্ষমতার এই কেন্দ্রীকরণ কি শেষ পর্যন্ত ভারতের বৈচিত্র্যময় যুক্তরাষ্ট্রীয় কাঠামোকেই ধ্বংস করে দিচ্ছে না? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু আমি যথেষ্ট।